শ্রীলঙ্কাতে যে 2 ম্যাচ বাংলাদেশ জিতেছে, শেষ 2টা ম্যাচ জিতেছে, সেই কনফিডেন্সটা নিশ্চিতভাবে এই সিরিজে কাজে দেবে। নিঃসন্দেহে কনফিডেন্সটা কাজে লাগা উচিত, যেহেতু একটা উইনিং স্ট্রিকে বাংলাদেশ আছে, ব্যাক টু ব্যাক 2টো ম্যাচ জিতেছে। কিন্তু পাকিস্তানের বিপক্ষে আবার বাংলাদেশের টি-20 স্ট্যাটটা খুব একটা ভালো না, সেদিকে আমরা যাব। আগামীকাল রবিবার সন্ধ্যা 6টায় ম্যাচটা হতে যাচ্ছে মিরপুরে। পাকিস্তানের বিপক্ষে যেটা বলছিলাম, আমাদের সাম্প্রতিক সময়ের স্ট্যাট খুব একটা পক্ষে কথা বলছে না। ওভারঅল স্ট্যাটও আসলে টি-20তে পাকিস্তান একচ্ছত্র আধিপত্য করে আসছে বছরের পর বছর। তাহলে আমরা যদি একবার দেখে নেই যে পাকিস্তানের বিপক্ষে শেষ 10টা ম্যাচের পরিসংখ্যান যদি আমরা দেখতে চাই, লাহোরে এই বছরই বাংলাদেশ খেলতে গিয়েছিল, 3টা ম্যাচেই দেখুন বিশাল বড় বড় ব্যবধানের হার, 7 উইকেটের হার, 57 রানের হার, 37 রানের হার। একটা মাত্র জয় হাংজুতে, সেটাও এশিয়ান গেমসে। দুটো দলই আসলে একেবারে যে পরিপূর্ণ টি-20 দল ছিল সেটা নয়। অ্যাডিলেইডে এর আগে 2022-এ টি-20 বিশ্বকাপে পাকিস্তানের 5 উইকেটে বাংলাদেশের বিপক্ষে জিতেছিল। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তো এক পেশে লড়াই হয়েছে, মানে বাংলাদেশ নোওয়ার ক্লোজ কোনো ম্যাচেই। ক্রাইস্টচার্চে ওই ট্রাই নেশন সিরিজে 2টো ম্যাচেই একটা 7 উইকেট, একটা 21 রানে হেরেছিল। এর আগে মিরপুরে 2021-এ যে সিরিজটা হয়েছিল সেখানেও 5, 8 আর 9 উইকেটের বড় ব্যবধানে পাকিস্তান জিতেছে। সো বলাই যায় যে কোনো কিছুই নাই আসলে আমাদের মানে পক্ষে, কোনো কিছুই কথা বলছে না। 2015 সালে যে ওয়ান অফ টি-20 সিরিজটা হয়েছিল সেটাই বাংলাদেশ জিতেছিল, এবং 2015 সালে একটা ওয়ান অফ টি-20 হচ্ছে, সেটা বাংলাদেশ জিতেছিল। এবং 15 সালেই কিন্তু বাংলাদেশের উত্থান, পাকিস্তানের সাথে ওয়ানডে সিরিজ জয় বা ইন্ডিয়ার সাথে জয়, সাউথ আফ্রিকার সাথে জয়, সেটা ছিল ওয়ানডে ফরম্যাটে। টি-20 বাংলাদেশ একটাই খেলেছিল এবং সেই ম্যাচটা বাংলাদেশ জিতেছিল। এবং এরপর থেকে এই হারের গল্প কিন্তু চলছেই। আমরা যে স্ট্যাটটা দেখলাম, হাংজুতে যে ম্যাচটা বাংলাদেশ জিতেছে, দ্যাট ওয়াজ এশিয়ান গেমসের একটা ম্যাচ। তবে সবচেয়ে কনসার্নিং যেটা, মিরপুরে বাংলাদেশ যখন পাকিস্তানের বিপক্ষে শেষ টি-20 সিরিজটা খেলেছে, সেখানেও কিন্তু তারা 3-0 ব্যবধানে হেরেছে এবং 5 উইকেট, 8 উইকেট, 7 উইকেট বড় ব্যবধানে সেই ম্যাচগুলো বাংলাদেশ হেরেছে। এবং বাংলাদেশ শ্রীলঙ্কা থেকে ফেরত আসার পরে একটাই ট্রেনিং সেশন পাচ্ছে, সেটা আজকে। পাকিস্তান কিন্তু গতকালকে ফুল ফ্লেজেড অনুশীলন করেছে, আজকে ফুল ফ্লেজেড অনুশীলন করেছে, এবং বাংলাদেশ সেখানে আজকে সন্ধ্যা 6টায় একটাই অনুশীলন সেশন শেষে মাঠে নামছে। তবে আমার কাছে কনসার্নিং যেটা, ওই যে মিরপুরে আপনি শেষ 3টা ম্যাচ পাকিস্তানের কাছে হেরেছেন, লাহোরে বা শেষ পাকিস্তানে গিয়ে বাংলাদেশ শেষ সিরিজটা খেলেছে, সেই সিরিজেও কোনো ম্যাচেই বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। হারগুলো সব বড় ব্যবধানে। এখন আশার আলো যদি একটু দেখা যায়, সেটা হচ্ছে এই পাকিস্তান দলটা তুলনামূলক দুর্বল। পাকিস্তানে গিয়ে যে সিরিজটা বাংলাদেশ খেলেছে, সেই সিরিজে বাবর আজম, রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদিরা ছিলেন না। এই সিরিজটা তো এই 3 জন নাই, এবং একই সাথে হারিস রফকেও বিশ্রাম দেওয়া হয়েছে। ওই সিরিজে হাসান আলীকে কামব্যাক করানো হয়েছিল, তিনি নাই। মোটামুটি অনভিজ্ঞ একটা পেস লাইন আপ নিয়ে পাকিস্তান দল এসেছে। স্পিনিং ডিপার্টমেন্টেও গেল সিরিজটা, পাকিস্তানে যখন বাংলাদেশ খেলতে গেছিল শাদাব খান ছিলেন, এই সিরিজটাতে তিনি নাই। তো ব্যাটিং অর্ডারটা মোটামুটি সেটেল থাকলেও বোলিং অর্ডারে তাদের যথেষ্ট দুর্বলতা আছে, এবং সেটা বাংলাদেশ কতটুকু কাজে লাগাতে পারে সেটা এই ম্যাচে খুব বড়, বা এই সিরিজে খুব বড় পার্থক্য টানতে পারে বলে মনে করি। এবং আমরা একটু, বাংলাদেশের অনুশীলন চলছে, পাকিস্তান মাত্র অনুশীলন শেষ করেছে, মিরপুর থেকে রাহুলের সাথে কানেক্ট হয়ে নিব। তবে তার আগে একটু জানতে চাই যে শ্রীলঙ্কাতে বাংলাদেশ ব্যাটিংয়ের উপর ভর করে জিতেছে না বোলিংয়ের উপর ভর করে জিতেছে, এই জিনিসটার কম্প্যারিজন যদি করা হয়, কোনটাকে আসলে এগিয়ে রাখবে? খুবই টাফ, কারণ বাংলাদেশের ব্যাটিং বোলিং দুটো আলাদা দিনে আলাদাভাবে কাজ করেছে। ডাম্বুলাতে আমরা দেখেছি ব্যাটাররা খুব ফ্ল্যাম্বোয়েন্টলি খেলেছেন, তানজিদ তামিম, লিটন দাস, তাদের ফর্ম, তাহিদ হৃদয় ইনফ্যাক্ট। তো এই 3 জনের মধ্যে 2 জন কিন্তু আসলে নিজেকে হারিয়ে খুঁজছিলেন, স্পেশালি ক্যাপ্টেন লিটন দাস এবং তাহিদ হৃদয়। তো এই 2 জনের কামব্যাকটা কাজে লেগেছে। পরের ম্যাচটাতেও সেই ধারাবাহিকতা অব্যাহত ছিল। কম্পারেটিভলি কলম্বোর ম্যাচটাতে বোলাররাই টার্নিং ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, যেহেতু উইকেটটা স্পিন ফ্রেন্ডলি ছিল। ডাম্বুলাতেও ইনফ্যাক্ট রিশাদ চমৎকার বোলিং করেছিলেন, 3টা উইকেট নিয়েছিলেন। তো আমার মনে হয় অ্যাজ এ হোল বাংলাদেশকে খেলেই জিততে হয়েছে, মানে কোনো একটা ডিপার্টমেন্ট হেভি হয়ে বাংলাদেশকে জিতিয়েছে, ব্যাপারটা সেরকম মনে হয়। মানিয়ে নেওয়ার বিষয়টা কিভাবে দেখেন? কারণ শ্রীলঙ্কায় মোটামুটি ফ্ল্যাট উইকেটে খেলা হয়েছে, এখানে স্পিনিং চাকে খেলা হচ্ছে, ব্যাপারটা মোটেও তা না। মিরপুরে আমরা জানি স্পিন উইকেট হবে এবং স্পিনাররা ডমিনেট করবে। সেক্ষেত্রে পাকিস্তান কি একটু ওয়েল ইকুইপ থাকবে কিনা, যেহেতু তারা ট্রেনিং সেশন বেশি পেয়েছে বা তারা ওই মনোভাব নিয়েই এসেছে। বাংলাদেশ তো এক ধরনের উইকেটে খেলেছে এবং 2-3 দিনের ব্যবধানে তাদেরকে ভিন্ন উইকেটে খেলতে হচ্ছে, যদিও ঘরের মাঠ পরিচিত মাঠ। 2021-এর প্রেক্ষাপটটা যদি আমি টানি এখানে, তাহলে দেখবেন যে ওই বছরেই কিন্তু বাংলাদেশ অস্ট্রেলিয়াকে 4-1 হারিয়েছিল, নিউজিল্যান্ডকে হারিয়েছিল টি-20 সিরিজে। তারপর পাকিস্তানের বিপক্ষে গিয়ে যখন উইকেটের দৃশ্যপটটা বদলে গেল, যখন আর স্পিন ফ্রেন্ডলি উইকেট ছিল না, তখনই কিন্তু পাকিস্তান ডমিনেট করে বাংলাদেশকে হারিয়েছে। তো ওই ধরনের যদি একেবারে নিউট্রাল
ব্লান্ট উইকেট যদি থাকে বা তাহলে মনে হয় পাকিস্তানি ফেভারটা পাবে। তো যদি শ্রীলঙ্কার যে উইকেটগুলোতে আমরা খেলে এসেছি যতই ফ্ল্যাট হোক না কেন সামহাও রেজাল্ট বাংলাদেশের পক্ষে কথা বলেছে, সেই ধারাবাহিকতা অব্যাহত থাকে কিনা, ওই জিতে আসার কনফিডেন্সটা যদি কাজে লাগে না, যে কোনো অ্যাওয়ে সিরিজ জেতাটাই আসলে বাড়তি একটা অনুপ্রেরণা যোগায়, সেই ধারাবাহিকতা অব্যাহত থাকলে তাহলে হয়তো পাকিস্তানের বিপক্ষে একটা ফাইট দেওয়া সম্ভব এবার। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.